নমস্কার। আজকে শুধু মাই টিভির সঙ্গেই আপনাদের আছি, আর আজকে টক শো আছে, তাই অন্য কোনো চ্যানেলকে আর আপনাদের জন্য ডাকিনি। তো সবাই আজকে মাই টিভিতে আমরা থাকি। যেহেতু আজকে একটু ঢুকতে দেরি হয়ে গেল, 8টা থেকে আছি 9টা অবধি আপনাদের সঙ্গে। কালকে অনেকের সঙ্গে টক শোয়ে আমরা কথা বলতে পারিনি, কিন্তু তাই আজকে ছোট্ট ছোট্ট কথার মধ্যে এগিয়ে যাই। আজকে সরাসরি কথা বলার জন্য আছি আমি 8336973024-এ। আর ব্যাকগ্রাউন্ড সুন্দর মিউজিকের সঙ্গে আমরা চলতে থাকি আজকে। যারা আজকে সরাসরি মাই টিভির দর্শক, আজকে দেখি যে হ্যাঁ, কালকে কতজনের সঙ্গে কথা বলা হয়ে ওঠেনি, তারা আজকে কি অপেক্ষা করছে, তাহলে আমরা কিন্তু সেই অসমাপ্ত কথাগুলি আজকে কমপ্লিট করব। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। কি হয়? আচ্ছা, হ্যাঁ, ওর জন্য স্টুল টেস্ট করান, আপনার স্টুল টেস্ট করান, যে কিনকিন করছে স্টুলটা টেস্ট করান আগে। তাতে যদি না ধরা পড়ে তাহলে আল্ট্রাসোনোগ্রাফিতে যাওয়া যাবে। আগে স্টুল টেস্ট করান আপনি। আমি এন্ডোস্কোপি করেছিলাম, ডাক্তারবাবু এন্ডোস্কোপি করে গ্যাস করে একজনকে দেখিয়েছিলাম, এন্ডোস্কোপি করেছিলেন, আর হচ্ছে ইয়েতে আপনার ওই ইউপিজি করেছিলেন। তাতে টেস্ট করে দেখলেন, বলেন কিছু নাই, তবুও ঔষধ দিয়েছিলেন, 2 মাস খেয়েছিলেন, তাতে কিছু হচ্ছে না। না, আপনার প্রবলেম ধরা পড়েনি এখনো। আপনি স্টুল আর টেস্ট করুন। সকালবেলার পটি চেক আপ করতে পাঠিয়ে দিন, বলবেন আর টেস্ট করে দিতে, তাহলে আপনার ধরা পড়বে এবং তারপরে ওষুধ দেব। ও ছবিতে আসবে না, পিকচারে আসবে না। আপনারা চলে আসতে পারেন আজকে। হ্যাঁ, কালকে যারা কথা বলেনি তাদের জন্য, যারা কালকে ফোন করেও মিস কল হয়ে গেছে, বা কালকে কল করার পরেও দেখেছেন যে না বিজি যাচ্ছে। কালকে খুব একদম প্যাকফুল ব্যাপার ছিল, প্রচুর ফোনের চাপ ছিল কালকে, গতকাল। আবার আগামীকাল থাকবে শনিবারটায়। আগামীকাল বিকেল 4টায় আসবো এবং সন্ধ্যা 7টায়, 2টো টাইম আছে কালকে। তবে আজকে মানমঞ্জনের পালা তাদের জন্য যারা গতকাল ফোন পাননি, 8336973024-এ। এবং আমরা মাই টিভি চ্যানেল ফেসবুকে আছি, ফেসবুক লাইভে চলে আসুন, লাইভে কথা হবে। লাইভে যদি SMS করেন সেটাও আমরা উত্তর দিতে পারবো সরাসরি। তো যাদের হাতে মোবাইল আছে, ফেসবুক তো অবশ্যই ইনবিল্ড দেওয়াই আছে, চলে আসতে পারে। নমস্কার। হ্যালো, বলুন। হ্যাঁ, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, বলছি আমার না মানে দিন দিন পেটটা ফুলে যাচ্ছে, মানে আমার থাইরয়েড আছে। আমি এখন এমনি 75 পাওয়ার ওষুধ খাচ্ছি। তা এটা কি করা যাবে, আপনি যদি একটুখানি বলেন। আমাদের ওষুধে ফিরতে হবে, আয়ুর্বেদিক ওষুধে। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা মানে হ্যাঁ একটা সলিউশনে আসতে পারেন, না হলেই যাবজ্জীবন আলাপাতি ওষুধ টেনে যেতে হবে। আর আমার একটু সমস্যা আছে, কি বলুন তো, আমার যে মাসে যে শরীর খারাপটা হয় না, শরীর খারাপটা মাসে যেরকম হয়, হওয়ার পর যখন শরীর খারাপটা হয়ে যায়, হওয়ার পর একটু একটু করে দেখা দিতেই থাকে। দিয়ে তারপর থেকে আমি একটা ওষুধ খাচ্ছি, পুরো শরীর খারাপটাই পুরো বন্ধ করে দিয়েছি। মানে এরপর কোনো একদিন দেখবেন আবার টিউমার দেখা দিয়েছে, আর ছোট ছোট টিউমার হয়েছে অনেকগুলো বলছে। তা টিউমার সিস্ট গুলো পিরিয়ড বন্ধ রেখে দিলে কি ভালো হয়ে যায়? হ্যাঁ,
আপনার পিরিয়ডটাকে যদি বন্ধ রেখে দেয় তাহলে কি টিউমার সিস্টগুলো কি ভালো হয়ে যাবে? কিন্তু আমি যে ওষুধটা খাচ্ছি ওনারা বলছেন যে এই ওষুধটা দিয়ে টিউমারটাকে শুকিয়ে দিচ্ছে। এটা কি সত্যি শুকিয়ে দিচ্ছে না? আমার পেট তো মানে আরো বড় হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে পেটটা। আল্ট্রাসোনোগ্রাফি করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আল্ট্রাসোনোগ্রাফিতে আগের যে আল্ট্রাসোনোগ্রাফি ছিল তাতে যা মেজারমেন্ট দেখাচ্ছে সিস্ট এবং টিউমারগুলোর, পরের ইউএসজিটাতে দেখতে পারবেন, দুটো মেলালেই হবে যে সেটা বেড়েছে না কমেছে, নিজেই বুঝতে পারবেন। তো আরেকটা ইউএসজি করে দেখে নিন না। কারণ আমার এখন অবধি জানা নেই যে মডার্ন মেডিসিন অ্যালোপ্যাথি সেকশনে কোনো ওষুধের দ্বারা সিস্ট বা ফাইব্রোডেনোমা যেগুলো হয় সেগুলোকে, ফাইব্রয়েডগুলোকে রিডিউস করা যেতে পারে না, আমার আইডিয়াতে এখন অবধি নেই। আপনি আরেকবার ইউএসজি করে দেখতে পারেন, কারণ এইভাবে পিরিয়ড বন্ধ রাখলে আপনি অত্যধিকভাবে আরো মোটা হয়ে যাবেন। আমার অ্যালার্জিও আছে, মানে অ্যালার্জিটা মানে এক এক সময় ঠোঁটগুলো ফুলে যায়, মানে এত ফুলে যায়, কপাল টপালগুলো ফুলে যায়। আমার অ্যালার্জি ওষুধ খেলে আবার ঠিক আছে, আপনি আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে যোগাযোগ করবেন। ওকে, নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, আমি থেকে কৃষ্ণা বলছি, নতুন পেশেন্ট আপনার। আপনার যে ওষুধগুলো একমাত্র দিচ্ছেন ওগুলো সব একসঙ্গে শেষ হয় না, কিছু কিছুগুলো শেষ হয়েছে, ওগুলো সব শেষ করে কি দেখাতে যাবো? হ্যাঁ সেটাই তো বলে দেওয়া হয়েছে, সেটাই তো বলে দেওয়া হয়েছিল। হ্যাঁ বলে দেওয়া হয়েছে। আর একটা কথা কি বলবো, মানে আপনার ঠিক আছে। হ্যাঁ নমস্কার। বলছি কি ডাক্তারের সাথে কথা বলা যায় বাবা? হ্যাঁ বলছি, বলুন। হ্যালো হ্যালো, না যারা আজকে ফোন নিয়ে টিভির পর্দার সামনে আছেন, যাদের গতকাল কথা বলা হয়ে ওঠেনি, তাদের জন্য আজকে টক শো রেখেছি, কোনো প্রেজেন্টেশনে যাচ্ছি না। 8336973024-এ, এবং যারা আমাদের চেম্বারে আসতে চাইছেন বা দেখাতে চাইছেন তাদের জন্য নিচে নাম্বার দুটো দেওয়া হয়েছে, ওই দুটি নাম্বারে কল করে নেবেন। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি কি আমার চোখে পাতাতে না কোলেস্টেরল মতো দুই চোখে হয়ে ঠিক করা হবে? কিছু করার নেই, ওখানে ও দাগ রয়ে যাবে, ও স্ট্যাম্প পুরো একদম, ও দাগ তোলা যায় না। ব্যাড কোলেস্ট্রল থেকে যেটা আপনার চোখের পাতায় দেখা যাচ্ছে, ওটা তোলার জন্য না, কোনোভাবে ও ট্রাই করতে গিয়ে আরও খারাপ রেজাল্ট হয়ে যাবে। পুড়িয়ে দেয় অনেকের কাছে, কিন্তু না, আমরা ওটা করি না। নমস্কার। হ্যালো, হ্যাঁ বাড়ির পাশে ডাক্তারখানা নেই? বাড়ির পাশে ডাক্তার নেই, হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র কিছু নেই? তাহলে দেখুন এখানে, আমাদের এখানে যোগাযোগ করে যদি হয়। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, বলছি স্যার আমি ফলতা থেকে বলছিলাম। বলুন। মানে আমার ওই নার্ভের মানে সমস্যার, মানসিক সমস্যা, মানে সবসময় খারাপ খারাপ চিন্তা আছে, বেরোতে একটা মাথায় ঢুকলে সহজে যায় না। আর রিপোর্ট করেছিলাম, আর মানে ওষুধ খাচ্ছি তবু মানে ছাড়ছে না। এর আবার রিপোর্ট করেছো? এই জন্য কি রিপোর্ট করতে হয়? কি রিপোর্ট করেছো? মানে ওই সিটি স্ক্যান। কেন, মাথার ভেতরে কি টিউমার খুঁজছিল ডাক্তার? না টিউমার না। তাহলে কি খুঁজছিল সিটি স্ক্যান করে? একটা কি মাথায় ঢুকলে সহজে। তা আপনার তো সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম, মেন্টাল প্রবলেম হলে সিটি স্ক্যান কিসের জন্য হয়? মেন্টাল প্রবলেমের জন্য মেডিসিনের দরকার আছে, যোগাযোগ করবে বাড়ির লোককে নিয়ে এখানে। মেন্টাল প্রবলেমের জন্য সিটি স্ক্যান লাগে না বাবা, শুধু শুধু পয়সা নষ্ট করেছো। যেটার জন্য যে সমস্যাটা হয়েছে তার জন্য যে প্রপার টেস্ট সেটা করান। এবার বলবেন স্যার ডাক্তাররা বলেছে, ডাক্তাররা তো এই টেস্ট করিয়ে সিটি স্ক্যান, এমআরআই,
ইউএসজি একবারে নয়, আবার 3-4 বার করে, তারপরে আবার ভালো লাগলে পেট সিটি স্ক্যান, এসব করেই তো মোটামুটি তাদের ডাল ভাত থেকে একটু বিরিয়ানি হয়, তাই না? যেটুকু প্রবলেম আছে সেটুকু টেস্ট হোক না, আর যেটা প্রবলেম চলছে তার জন্য সঠিক মেন্টাল সাইকোলজিক্যাল প্রবলেম, তার জন্য সিটি স্ক্যান করে কি হবে? তার জন্য মেডিসিনের দরকার আছে, আপনাকে মেডিসিন দেওয়া হয়নি। যাই হোক, ভালো ডাক্তার দেখান, সাইকিয়াট্রিস্ট, তাহলে আপনার সমস্যার সমাধান হতে পারে। আর বাকি যে নিয়ে ভাবছেন যে না কল করব কি করব না, চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, সঠিকভাবে আপনার অসুবিধাটা কি হচ্ছে সেটা একটু জানি আজকে, তাহলেই হবে। আর দিনে কি আসছে শিলিগুড়ি বুকিংয়ের জন্য, আবার বলে রাখি, নর্থ বেঙ্গল থেকে যারা আমাদের মায়া টিভি দেখে থাকেন প্রতিদিন, তাদের জন্য বলে দিই যে নর্থ বেঙ্গলে শিলিগুড়ি আসছি আমরা আগামী 27 তারিখ সকাল 10টা থেকে। নমস্কার। হ্যাঁ বলুন। আমার না আমি নিয়ালা থেকে বলছি, থাইয়ের পেছনে খুব ফাঙ্গাল ইনফেকশন হয়েছে অনেকদিন ধরে, আর জল লাগলেই খুব জ্বালা করে। অ্যান্টি ফাঙ্গাল বলে একটা ক্রিম পাওয়া যায়, অ্যান্টি ফাঙ্গাল। ওই অ্যান্টি ফাঙ্গালটা দিনে 2 বার করে লাগান, জল লাগাবেন না ওই জায়গায়, নাহলে শোকাবে না। আর সকালবেলা উঠে 2টো করে নিম পাতা, একটুখানি কাঁচা হলুদ খান। নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। বলছি আমার দিনে পায়ে খুব টান হচ্ছে। অশ্বগন্ধা ট্যাবলেট খাওয়ান দিনে 2টো করে, ভালো কোম্পানির 2টো অশ্বগন্ধা নিয়ে আসুন, ভালো কোম্পানির, ব্র্যান্ড কোম্পানি যাদের নাম করা একদম, সেরকম কোম্পানির অশ্বগন্ধা ট্যাবলেট দিনে 2টো করে, দুপুরে একটা খাবার পর, রাতে খাবার পর। যদি দুধ খাবার অভ্যাস থাকে, অশ্বগন্ধা দুধের সঙ্গে খেলে আরো ভালো রেজাল্ট হয়। হ্যাঁ, খেলে আরো ভালো রেজাল্ট হবে। অশ্বগন্ধা দিনে 2টো করে, আস্তে আস্তে দেখবেন নর্মাল হয়ে গেছে। স্বাভাবিকভাবে আয়ুর্বেদিক ওষুধের নাম বলছি যখন, আয়ুর্বেদিক দোকানেই পাবেন। আচ্ছা স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। রাত্রিবেলা দেন তো ঘুমোতে ঘুমোতে হঠাৎ টান ধরে যাচ্ছে পায়ে। হ্যাঁ, নার্ভের প্রবলেম হয়ে গেছে, তবে ভালো কোম্পানি অশ্বগন্ধা হলে দেখবেন এতেই ভালো হয়ে গেছে। অশ্বগন্ধা যথেষ্ট এই নার্ভের টানের জন্য যথেষ্ট ভালো ট্যাবলেট, খারাপ নয়। তবে হ্যাঁ, লোকাল যে সমস্ত কোম্পানি অশ্বগন্ধা বানায় সেগুলোর এফিকেসি আমি দেখেছি, নট গুড। বাইরের ডাবর আছে, হিমালয় আছে, এরকম ভালো কোম্পানির, ব্র্যান্ড কোম্পানির নিন, ভালো কাজ হবে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, এ হাঁ করে টিভির পর্দার দিকে তাকিয়ে আছেন কেন? কত রকমের আতেল আতেল পাবলিক বলে এদের। নমস্কার, বলুন। স্যার ওই আমি সুধাংশু বক্সী বলছিলাম, হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে। হলদিয়া থেকে, হ্যাঁ বলুন। স্যার বলছিলাম ওই আমার বাবার মানে 20 বছর বয়স থেকে হাত কাঁপা একটা হয় সব সময়। পার্কিনসন আচ্ছা, পার্কিনসন বলে কে? আচ্ছা, এখনো ট্রিটমেন্ট করাননি? না, ট্রিটমেন্ট নিউরোলজিস্টে দেখানো হয়েছে, কিন্তু কোনো সলিউশন কিছু পাওয়া না না, অত সোজা না, হবে না। ওই নামি দামি দামি নিউরোবিয়ান 4, গাবাপিন 300, সব দামি দামি ওষুধ দেওয়া হবে, আরও দেখবেন ঝিমিয়ে পড়ছে আর ঘুমিয়ে পড়ছে, কারণ ঘুরিয়ে ফিরে স্টেরয়েড, ঘুরিয়ে ফিরে। আপনাকে একটা ওষুধের নাম বলি, আয়ুর্বেদিক, অনলাইনে পেয়ে যাবেন, সচরাচর খুব একটা দোকানে অ্যাভেলেবেল নয়। আপনি গুগলসে গিয়ে নামটা টাইপ করবেন, পেয়ে যাবেন। ওটা এনে দিনে 2 বার করে খাওয়াবেন। এক হচ্ছে ভাতা 5, VATA দিয়ে 5, আয়ুর্বেদিক ওষুধ কিন্তু। আর তার সঙ্গে ত্রয়োদশাঙ্গ গুগ্গুল, এটা লোকালে পেয়ে যাবেন। এই দুটোকে একসাথে খাওয়াতে হবে, তাহলে দেখবেন যে কন্ডিশন এখন আছে তার থেকে অন্তত 50-60% নর্মাল হয়ে গেছে হবে। ওটা খাবার নিয়ম স্যার? এ খাবার পরে, এটা দুপুরে খাবার পর, রাতে খাবার পর। আচ্ছা আচ্ছা, দুবেলা। আর বাবাকে ডিমের কুসুম দেবেন না, রসুন দেবেন না, আচ্ছা আচ্ছা, কেক দেবেন না, খাসির মাংস দেবেন না। নার্ভের রোগী এ থেকে আরও বড় সড়ো প্রবলেম হয়ে যেতে পারে। ওই জন্যে নার্ভকে খারাপ করে যে ধরনের খাবারগুলো, এগুলো একটু বন্ধ রাখুন। রসুন একদম না, ডিমের কুসুম একদম না, মাটন নয়, ঠিক আছে?
মানে রেগে গেলে এমনি ঠিক যতটা রেগে গেলে আরো মানে একদম চায়ের হ্যাঁ টেম্পটেড হয়ে যায়, কারণ নার্ভের রুগী তো উনি, ওনার নিজেরই কন্ট্রোল থাকে না যে আমি রাগটাকে থামাবো বা কমাবো, উনি পারে না, এক্সট্রিম জায়গায় চলে যায়। এগুলো খারাপ কেন বলছি, এতে আবার এই ধরনের খাবারগুলো খেলে যে কোনো সময় দুম করে স্ট্রোক হয়ে যেতে পারে। ওই জন্যে একদম উত্তেজিত হতে বারণ করবেন, কারণ নার্ভের রুগীদের কখনোই মাথা গরম করা উচিত নয়, কোনোভাবেই নয়, কারণ উনি নার্ভের কিন্তু খুব ক্রনিক ডিজিজে ভুগছে। পার্কিনসন ইজ এ ক্রনিক ডিজিজ ফর নার্ভ। তবে এই যে দুটো ওষুধ আমি বললাম কাগজে লিখে রাখুন, গুগলে টাইপ করবেন, পেয়ে যাবেন, পাওয়া যায়। নমস্কার, বলুন। হ্যালো, বলুন বলুন। আর ওই যেটা কোলেস্টেরল, ওটা অ্যাকচুয়ালি কিসেতে হয় আর কি ওষুধ দেওয়া যায় ভালো? কেন, আপনি কি প্রেসক্রিপশন করবেন? হ্যাঁ, প্রেসক্রিপশন করবেন? প্রেসক্রিপশন করবেন? ট্রাইগ্লিসাইড, কোলেস্টেরল, তেল জাতীয় খাবার খেলেই বেড়ে যাবে। মানে কি কেন, মানে তেল জাতীয় খাবারগুলো বন্ধ করুন। যে খাবারগুলো থেকে তেল বেরোয় সেই তেল তৈলাক্ত খাবারগুলো বন্ধ করলেই হবে। যেমন বাদাম আছে, সমুদ্রের মাছ আছে, ঘি, মাখন, এগুলো থেকে দূরে থাকতে হবে, তাহলেই হবে। নমস্কার। প্রচুর মানুষের এখন ট্রাইগ্লিসাইড, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, আর এই ট্রাইগ্লিসাইড, কোলেস্টেরল বাড়তে বাড়তে এক্সট্রিম জায়গায় গিয়ে হার্টটা ব্লক হয়ে যায়। কেন? রক্ত গাঢ় হয়ে যায়, হাই ডেন্সিটি হয়ে যায় ব্লাডের। নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। বলছি কি ডাক্তারবাবু, আমার না কানের মধ্যে না শোষ শব্দ হয়, আর মাঝে মাঝে একটু টন করে ব্যথাও করে। কতদিন ধরে হচ্ছে এটা? অনেক, আর 37 বছর ধরে অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কিছু এমআরআই, মাথার স্ক্যান, অনেক কিছু করা হয়েছে, বিশাল ব্যাপার, কিচ্ছু করতে পারছে না। কোথায় বাড়ি আপনার? আমার তো মধ্যম গ্রাম বাড়ি। তাহলে চেম্বারে চলে আসবেন। হ্যাঁ, ওই একটা শিশিরকুঞ্জ চেম্বারে চলে আসবেন, আপনার বাড়ির কাছে। গলার সাইডে নাকটা চেপে রাখলে না শব্দটা বন্ধ হয়ে থাকে, আবার ছেড়ে দিলে আবার অনবরত হতেই থাকে। কানের সাথে গলার কানেক্ট আছে যে। হ্যাঁ, আপনি ওই শিশিরকুঞ্জ চেম্বারে চলে আসবেন শনিবার বা মঙ্গলবার থেকে। কি বার আছে? শনিবার আর মঙ্গলবার। আপনার বাড়ির কাছেই একদম, চলে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে মায়া টিভিতেও তো এতগুলো মানুষ অপেক্ষা করে বসে থাকে, আর মায়া টিভি তো এখন জিও সেট অফ বক্স আছে যাদের, তারাও 1769 নম্বরে যাদের জিও সেট অফ বক্স আছে মায়া টিভি দেখতে পাচ্ছেন। নমস্কার। হ্যালো, বলুন। ডাক্তারবাবু বলছি, আমার মেয়ের হাতে একটা কি হয়েছে? হ্যাঁ, হাতে? কোথায়? হাতে? হ্যাঁ হ্যাঁ, হাতে, মানে হাতের চেটোর ওপরটা, ওই এই সাইডটাতে যে নার্ভ থাকে। হ্যাঁ, কি হয়েছে? পালস দেখা হয় না, ওইখানটা করে একটা উঁচু মতো কি হয়েছে। হ্যাঁ, ভিতর থেকে ওটা বেরিয়েছে। তো আমি ডাক্তার দেখিয়েছিলাম, উনি ইউএসজি করতে বলিয়েছিলেন। ওটা থেকে বললেন যে, ওটা রিপোর্টটা দেখে বললেন যে নার্ভের ডাক্তার দেখাতে, ওটা নার্ভ থেকে হচ্ছে। নার্ভের ডাক্তার দেখাও। হ্যাঁ, নার্ভের ডাক্তার দেখালাম। আবার উনি আবার বললেন যে এরকম, এটা তো ওষুধ কিছু খাওয়া যায় না, যদি বাড়ে পরবর্তীকালে এটা একটা থেকে দুটো হতে পারে। এখন একটা থেকে দুটো হয়েছে, বলছে আরো বাড়তে পারে, কিন্তু এটা এবার পরে যদি বেড়ে যায় এটা অপারেশন করতে হবে। আচ্ছা, এখন তাহলে রোগী কি করবে? ঘুমাবে? হ্যাঁ, এখন তো কিছু ওষুধ দেয়নি, বললে এখন ওষুধ খাবার কোনো প্রয়োজন নেই। এটা কি ওষুধের দ্বারা সেরে যাবে? জানি না, না দেখলে কি করে বলবো, দেখতে হবে।
হ্যাঁ দেখাতে হলে তো আসতে হবে, ও আচ্ছা ঠিক আছে, না দেখে কি করে বলবো। ঠিক আছে। দেখার প্রয়োজন আছে। কিছু সমস্যা তো দেখার প্রয়োজন আছে, না দেখে সবসময় অ্যাজেমশন করে মেডিসিন দেওয়া তো ঠিক নয়। এটার মতো হতে পারে, ওটার মতো হতে পারে। যেহেতু আপনি ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তারের কাছে যাতায়াত করছেন, তাহলে বলবো চলে আসতে পারেন। হ্যালো, বলুন বলুন। বলছি, বলুন। বলুন, ফোন করেছেন কেন বলুন। হ্যাঁ বলছি খাওয়া ভালো, এটা একটু বলে দিলে ভালো। কিসের জন্য বলুন? কিডনি ড্যামেজ। কিডনি ড্যামেজ? হ্যাঁ, কিডনি ড্যামেজ, ক্রিয়েটিনটা 6 হয়ে গেছে। ক্রিয়েটিনিন বেড়ে গেছে? ক্রিয়েটিন তো বেড়ে গেছে, 6 পয়েন্ট হয়ে গেছে। ডায়ালিসিস চলছে? কিছু নয়, মানে স্বাভাবিক আছে, ক্রিয়েটিনটা একটু বাড়ায়। ক্রিয়েটিনিনটা কত হয়ে গেছে? কত ক্রিয়েটিনাইন কত? ক্রিয়েটিনটা হচ্ছে 6 পয়েন্ট হয়ে গেছে, 2.6 না 6.2 কোনটা? খালি 6 হয়ে গেছে। 2.7 ছিল আগে, এখন খালি 6 হয়ে গেছে। শুধু 6? হ্যাঁ, 6 মানে তো এবার ডায়ালিসিসের দিকে যেতে হবে। না স্বাভাবিক আছে, 0.6। প্রোটিন জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করো। প্রোটিন জাতীয় খাবার, যে খাবারগুলো থেকে, যে সবজিগুলো থেকে প্রোটিন আসে, প্রোটিন জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে পুরোপুরি, তাহলেই দেখবে ক্রিয়েটিনিন নরমাল থাকছে। হ্যাঁ, মাছের মধ্যে একমাত্র জিওল মাছ চলে, শিঙি, মাগুর, ল্যাঠা, কই, ট্যাংরা। কোনো সমুদ্রের মাছ বা বরফের মাছ চলে না। জিওল মাছ দেওয়া যেতে পারে, বাকি ডিম, মাংস এগুলো সব বন্ধ রাখতে হবে। হ্যাঁ, টক দই অ্যালাউড। ছানায় প্রোটিন নেই, খাওয়া যেতে পারে, ফ্যাটও নেই। বলে ওর মধ্যে দেখে নাও যাতে প্রোটিন লেখা থাকবে, সেগুলো অ্যাভয়েড করতে হবে। আর যে ডাক্তারের কাছে আছো তিনি লিস্ট দেননি, কারণ এই ক্ষেত্রে তো লিস্টটা দিয়ে দেওয়া জরুরি, কারণ লিস্ট না দিলে কি করে হবে? কারণ ক্রিয়েটিনিন যাদের বাড়া কমার ব্যাপার আছে, তাদের আগে প্রোটিন জাতীয় জিনিস 1 নম্বর, 2 ইউরিক অ্যাসিড যেন বেড়ে না যায় সেই খাবারগুলো বন্ধ করতে হবে। ফলের মধ্যে আম, পেয়ারা, আপেল একদম পুরো নিষেধ। ছোলার ছাতু বন্ধ। এমনকি বাজারে প্যাকেট করা যে মুড়িটা পাওয়া যায় সেটা অবধি বন্ধ করতে হবে, কারণ ইউরিয়া দিয়ে ভাজা মুড়িগুলো কিডনির পেশেন্টকে বা ইউরিক অ্যাসিড আছে যাদের, তাদেরকে কখনোই খাওয়ানো যাবে না। তেঁতুলের টক, আম দিয়ে ডাল বন্ধ রাখতে হবে। হ্যাঁ, নমস্কার। বলুন। হ্যাঁ, বসেন। কোথায়? মেদিনীপুর বললেন? না, দুর্গাপুরে বসে না। দমদমে আসতে হবে, আপনাকে দেখাতে গেলে দমদমে আসতে হবে, নাহলে ভিডিও কলিং, দুটোর একটা। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বলছি আমার মেয়ে না, বাচ্চা মেয়ে, 6 বছর বয়স মেয়ের। তা মেয়ের মানে আপনার 2023 সালে হঠাৎ করে মানে জ্বর হয়। খুব জ্বর হওয়ার পর মানে ওকে ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার অনেক টেস্ট করতে দিয়েছিল। টেস্ট করার পর উনি বলেছিলেন যে ও যে মানে কি একটা বেড়ে গিয়েছিল, দিয়ে বললো ওটা ওই ব্লাড ক্যান্সারের দিকে যাচ্ছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে ওখানে কলকাতা নিয়ে গেছিলাম, ওকে দেখালাম। দেখানোর পর ওর তারপর থেকে ওই আলটিপটা একটু সাইডে বেঁকে গেছে। সেই থেকে ওর যে সেই ঠান্ডার ধাপটা লাগলো, সেই ঠান্ডাটা কমছে না। কিছুক্ষণ মানে কিছুদিন ভালো যাচ্ছে, 2 দিন পর আবার সেই ঠান্ডা লাগা, মানে অ্যালার্জি হচ্ছে, অ্যালার্জিটাও আছে। আইজি অ্যালার্জি টেস্ট করে নিয়ে, ভিটামিন B12 টেস্ট করে নিয়ে চেম্বারে আসবেন।
IgE অ্যালার্জি আর ভিটামিন B12। আচ্ছা আচ্ছা তাহলে আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কোন ডাক্তার ব্লাড ক্যান্সার বলেছিল? আমাদের এখানে মানে ওই কি হাতুড়ি মার্কা? আচ্ছা আচ্ছা, তা ওই হাতুড়িগুলোকে এলাকায় থাকতে দেবেন না, তাহলেই মুশকিল আছে। এই হাতুড়ি জানে না কিছু না, আজে বাজে সব বুকে বসে থাকে। না না, তাহলেও আপনি ব্যাপারটাকে ইন্টেনশনালি নেননি, তাই লাইট ভাবে নিয়েছেন। বাট এরকম দুম করে আমার বাচ্চা, ছোট বাচ্চা, 6 বছর বয়স, আর ডাক্তার আমাকে বলে দেবে আপনার বাচ্চার ব্লাড ক্যান্সার হয়েছে, তারপর টেস্ট করে দেখলাম। তাহলে ডাক্তারি বন্ধ করে তাকে অ্যাস্ট্রোলজি করতে বলুন। অ্যাস্ট্রোলজি ওই দিকে যাচ্ছে মানে? রোগ আবার দিকে দিকে হেঁটে যায় নাকি? হলে হয়ে যাবে, কিন্তু না, ওসব না। ভিটামিনের অভাব আপনার মেয়ের, ভিটামিন B12টা প্রচুর কম, আর অ্যালার্জি প্রচুর বেশি। ঠিক আছে, কোল্ড অ্যালার্জির রুগী আপনার মেয়ে, এটাকে সারিয়ে ফেলুন, নাহলে বড় হলে অ্যাজমা রুগী হয়ে যাবে। COPD যেরকম হাঁপানি রুগী দেখেন ওইরকম হয়ে যাবে। ওই জন্য এটা কমিয়ে, আর এটা কমিয়ে ফেলা যায়, সারিয়ে ফেলা যায়। আপনি কেন মেয়েটার লাইফটা নষ্ট করবেন? কারণ ও পড়াশোনা করতে পারবে না, সব সময় মাথা ধরে থাকবে, মাঝে মধ্যে জ্বর আসবে, তো রেজাল্টও খারাপ হবে ওর। ঠিকই তাই। তারপরে পড়াশোনা যা হোক করে পাশ করে আবার ইন্টারভিউ, পরীক্ষা, ওগুলোও দেখবেন দিতে পারছে না, ও পড়তে পারবে না, মাথা নিচু করলেই মাথা বার হয়ে যাবে। তো যেহেতু এটা সারিয়ে ফেলা যায়, আপনি সারিয়ে নেবেন। ওকে, নমস্কার। হ্যালো, তাহলে ছোটবেলায় ওই জন্য বাবা বলতো, বাবা মরলে শিক্ষিত ডাক্তারকে দেখিয়ে মরবো, মানে অন্তত সঠিক রোগটা জেনে তো মরবো। আমার এটা হয়েছে, ভুল অসুখ জেনে মরতে চাই না কখনো। আমার হয়েছে এক অসুখ, আর ডাক্তার অ্যানাউন্সমেন্ট করবে আর এক অসুখ, আর আমি ওটা শুনেই মারা যাব না, এটা কখনো যেন না হয়। আজকেও চেম্বারে এক পেশেন্ট আসে, তাকেও নর্মাল পেশেন্ট, কত 1.07 তার, সুন্দরবন থেকে এসেছে আজকে। আমি খুব অবাক হয়ে গেলাম ব্যাপারটায়। তার বাড়ির শুদ্ধ ফ্যামিলি শুদ্ধ চলে এসে, ছেলে বউ রোগী সব মিলে একবারে সুন্দরবন থেকে। কেন না, তার ডাক্তার ওখানকার বলে দিয়েছে যে তার 2টো কিডনি ফেল, একদম ড্যামেজ। সে তো কান্নাকাটির জোর একবারে চেম্বারে এসে। তা আমি বললাম আগে রিপোর্ট বের করো দেখি, ক্রিয়েটিনাইন কত। দেখলাম 0.17। তাহলে এইটাতে আপনাকে বলেছে না 1.07, এইটাতে ক্রিয়েটিনাইন এই জায়গায় আছে। তা আপনাকে কে বলেছে, এটা কোন ডাক্তার? তো দেখলাম রিপোর্টের উপর তার নাম লেখা আছে। তা ফোন নাম্বার পেলাম না। তাহলে তার থেকেও আমার কিছু জিজ্ঞাসা করার ছিল যে এরমভাবে কেন মানুষকে মেন্টালি টর্চার করা হয়। একটা সুস্থ মানুষকে আপনি কিডনি ফেল বলে দিলেন, ঘোষণা করে দিলেন পুরো। তাদের বাড়ির অবস্থা কি? মানে তার উপযুক্ত ছেলে, প্রায় ছেলের বয়স 30 বছর, সব মানে কাঁদো কাঁদো অবস্থা, তার মিসেস মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এইরকম অবস্থা। যখন তাকে আশ্বাস দিলাম, সে বারবার রিপিটেশনে আমার জিজ্ঞেস করছে তারা সবাই যে স্যার সত্যি কিডনিটা আমার খারাপ হয়নি। না, কিডনি খারাপ কোনো জায়গা নেই। কারেন্ট রিপোর্ট, এই মাসের কারেন্ট রিপোর্ট করে এনেছে যে 1.07 ক্রিয়েটিনাইন, ইউরিয়া 35 টাইপ আছে। তো কীভাবে ডাক্তার, আমি কিছু বুঝি না। ঠিক করে ব্লাড রিপোর্টগুলো অন্তত দেখুন আপনারা, ভুল উক্তি করবেন কেন? নমস্কার, বলুন। বলুন। হ্যাঁ, ওনাকে ডিমের কুসুম দেওয়া যাবে না, ডিমের কুসুম দেওয়া যাবে না, মুসুর ডাল দেওয়া যাবে না, রসুন দেওয়া যাবে না। আর একটা আছে মুসুর ডাল, বললাম যে মুসুর ডাল, মুসুর ডাল দেবেন না। মুসুর ডাল যে ডালটা রান্না করে খান আপনি, মুসুর ডাল বন্ধ থাকবে। দুটো করে দিনে, 2টো করে খাবার পর দিয়ে দেখুন না, দেখবেন সপ্তাহখানেকের মধ্যে রুগী একদম চাঙ্গা। কারণ অশ্বগন্ধা নট ব্যাড। নার্ভের আয়ুর্বেদিক মতে নার্ভের প্রথম কোনো ওষুধ মাথায় এলে সবার আগে ফার্স্ট স্টেজ অশ্বগন্ধা আসবে, তারপর সরস্বতা আসবে, তারপর বাতকুলান্তক আসবে, একাঙ্গবীর আছে,
বাদগজামকুশ আছে, রসরাজ রস আছে, যোগেন্দ্র রস আছে, আছে অনেক আছে, কিন্তু সেগুলো স্টেপ বাই স্টেপ। যদি রুগীর হাই প্রেশার থাকে তাহলে আবার সবগুলো ইউজ করা যেতে পারে না। অশ্বগন্ধা কিন্তু সবাই ইউজ করতে পারে। তাই যেহেতু আমি রুগীকে দেখিনি, নর্মাল নার্ভের প্রবলেম হচ্ছে, টান ধরছে শিরায়, তো সেখানে অশ্বগন্ধা কিন্তু ভালোই কাজ করবে। আর যেহেতু ডাবল ডোজ দেওয়া আছে, দিনে 2টো করে, দিন 4-5 মধ্যে আপনি রেজাল্ট ভালো পাবেন। এগুলো ক্লাসিক মেডিসিন, এরা বিট্রে করবে না, এরা একদম ন্যাচারাল, একদম না কোনো সাইড এফেক্ট আছে, না কোনো প্রবলেম হবে। আপনি ফোন করছেন, আপনি নিজেও খেতে পারেন, দেখবেন শরীরের এনার্জি আনার জন্য আজকের ডেটে যে কোনো পুরুষ বা মহিলা, আপনাদের একটা জিনিস শিখিয়ে দিই, অশ্বগন্ধা নিয়ে যখন কথাই হচ্ছে, অশ্বগন্ধা আমরা যেদিন থেকে কলেজে আয়ুর্বেদিক দ্রব্যগুণা নিয়ে পড়াশোনা শুরু করেছি, তো অশ্বগন্ধা নিয়ে সমস্ত বন্ধু বান্ধব থেকে প্রফেসর থেকে সবাইদের মধ্যেই কিন্তু ডিসকাশন হয়। এটার সায়েন্টিফিক নেম হচ্ছে ভাইটিনিয়া সিমনোফেরা, বোটানিক্যাল নেম। তো এই অশ্বগন্ধা ইমিউনিটি বুস্টারের একটা কাজ করে, মানে শরীরের এনার্জি যোগাবার জন্য যে কোনো মানুষ খেতে পারে। যারা আজকে টিভির পর্দার সামনে বসে আছেন, সারাদিনের কাজ করার পর সন্ধ্যাবেলা ক্লান্ত হয়ে যান, বাড়ি ফিরে একটা করে অশ্বগন্ধা খান, দেখবেন ভীষণভাবে শরীরে এনার্জি থাকছে। যদি অফিসে বেরোবার সময় বা কাজে বেরোবার সময় আর একটা অশ্বগন্ধা খেয়ে বেরোতে পারেন, তাহলে আরো ভালো রেজাল্ট হবে। খেয়ে দেখুন, এর কোনো সাইড এফেক্ট নেই, কোনো রকম সমস্যা নেই। নমস্কার, কেউ আছেন ফোনে? বলুন। বলছি আমার কিছুদিন মানে 1 মাসের মতন ধরুন পায়খানা একটু প্রবলেম হচ্ছে, শক্ত হচ্ছে, সেই জায়গায় ব্যথা করছে। তো বয়স কত? বয়স মোটামুটি 40। আপনি বাড়ির কাছে দোকানে গিয়ে ভালো কোম্পানির ত্রিফলা পাউডার নিয়ে আসুন। ত্রিফলা, হ্যাঁ, পাউডারে, কারণ ত্রিফলা জুসে পাওয়া যায়, ট্যাবলেটে পাওয়া যায়, ক্যাপসুলে পাওয়া যায়। আপনি বলবেন আমাকে পাউডার দিন, ওই পাউডারটা এনে 1 চামচ পাউডার রাত্রেবেলা সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একদম 1 কাপ গরম জলে, উষ্ণ গরম জলের সাথে 1 চামচ পাউডার মিশিয়ে খেয়ে নেবেন। আর সকালে উঠে ঠান্ডা 1 কাপ জলের মধ্যে 1 চামচ ত্রিফলা পাউডার মিশিয়ে ঠান্ডা জলে খাবেন খালি পেটে। হ্যাঁ, তাতে শুধু নরম হওয়া নয়, আপনার পেটের অনেক সমস্যা দেখবেন সমাধান হয়ে গেছে। কারণ ত্রিফলা একটা ম্যাজিক রেজাল্ট দেয়। আমলকি, হরিতকি, বয়রাই 3টে মিলিয়ে হচ্ছে ত্রিফলা। তো এই ত্রিফলা আনবিলিভেবল রেজাল্ট। যেমন গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, আপনি অনেক চেষ্টা করে যাচ্ছেন, আপনি রোজ ত্রিফলা খাবার অভ্যাস করুন, দেখবেন কিছু নেই, পেটের যাবতীয়। আর ঘুম থেকে উঠলেই দেখবেন একদম নর্মাল পটি হচ্ছে, আপনার ওই টেনশনটা নিয়ে পটি করতে যেতে হবে না, ইস আজকে হবে তো, এই যে ব্যাপারটা, এটা আপনার একদম চাপ হবেই না। ঠিক আছে, ত্রিফলা পাউডার খান। যে এখন আয়ুর্বেদিক ত্রিফলা, আপনি অ্যাপোলো, যে অ্যাপোলো ফার্মেসিগুলো হয়েছে না পাড়ায় পাড়ায়, মানে অ্যালোপ্যাথির দোকান অ্যাপোলো ফার্মেসি হয়েছে, আপনি ওখানে ওই অ্যালোপ্যাথির দোকানে গিয়ে ত্রিফলা চাইলেও দেবে। কারণ অ্যাপোলো ফার্মেসিতে আয়ুর্বেদিক প্রোডাক্ট প্রচুর রাখে ওরা, আমি দেখেছি। ওকে, কারণ সবাই আয়ুর্বেদে আসছে আস্তে আস্তে, আসতে তো হবেই। আপনি কত ডুফাল্যাক খাওয়াবেন লোককে, কত সফটব্যাক খাওয়াবেন? নর্মাল একটু ত্রিফলা যে মুখে দিলে যদি তার পটি নর্মাল হয়ে যায়, আমি কেন কৃত্রিম উপায় পটি করতে যাব প্রতিদিন ডুফাল্যাক খেয়ে? আর ডুফাল্যাক খেয়ে যাদের অভ্যাস হয়ে গেছে ছাড়তে পারবেন না কিন্তু। সো ডোন্ট মেক এনি অ্যাডিকশন ফর এনি কাইন্ড অফ মেডিসিনস। ত্রিফলা পাউডার যেদিন ইচ্ছা হবে না খাবেন না, কোনো অস্বস্তি নেই। কেন? ত্রিফলা ন্যাচারাল, এতে কোনো অ্যাডিকশনের জিনিসপত্র দেয়া থাকে না, কোনো ম্যাটেরিয়ালস নেই। নমস্কার, বলুন। হ্যালো, বলুন। আমি নালিকুল থেকে বলছি। বলছি যে আমার বাবা সমস্যা হচ্ছে যে উনি নার্ভের প্রবলেম বলেছিলেন ডাক্তারবাবু, নার্ভে বলতে সবসময় ঘুমিয়ে থাকে। নিশ্চয়ই কোনো নার্ভের ওষুধ চলছে, তাই ঘুমিয়ে আছে। হ্যাঁ, কিন্তু আর ওষুধ খাওয়ানোর আগে শুরুতেই সবসময় বলতো যে শরীরটা দুর্বল, আর শরীরটা এখনো দুর্বল, নার্ভের ওষুধ খাইয়েও, নাহলে সবসময় ঝিমিয়ে থাকবে কেন?
ওষুধ বন্ধ। এখন চেম্বারে নিয়ে আসুন কোনো একদিন। এরকম ধরনের পেশেন্টকে তো আর এখান থেকে ট্রিটমেন্ট করা যায় না, নিয়ে আসতে হবে। একদিন নিয়ে আসুন। কোথায় গেলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো? ওই নিচে যে দুটো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যখন একটা কল করে নিন, উনি আপনাকে হেল্প করবে। ঠিক আছে, ওকে, নমস্কার। হ্যালো, আমি নন্দীগ্রাম থেকে বলছি। নন্দীগ্রাম? পড়ে গিয়ে পাটা চোট লেগে ফুলে গেছে এবং ব্যথা। বলা যাবে যদি বলেন। বুঝলাম না, আবার বলো। পড়ে গিয়ে পাটা ফুলে গেছে এবং ব্যথা। বরফ দাও, বরফ 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 লাগিয়েছিলাম, তারপরে কালো মতন দাগ হয়েছে। তার মানে এবার ওই রক্তটা ওখানে জমে আছে, আরো বরফ দিয়ে লাগানোর প্রয়োজন আছে। আর যদি গ্রিন বাম আমাদের যে মলমটা দেখানো হয় টিভিতে, ওই মলমটা যদি পেয়ে যাও তাহলে ওইটা একটু গরম করে লাগাতে পারো, কিন্তু এখন বরফ দাও, আরো বরফ দেওয়ার দরকার আছে। তারপর পরে এক্সরে করে দেখে নিও যে ভেঙে ভেঙে গেছে কিনা। কিন্তু এখন যে রক্তটা ক্লট হয়ে আছে ওটাকে আগে ডিসলভ করা দরকার, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে আমরা একটুখানি ব্রেক নিয়ে তারপর ফিরি। ব্রেকের পর ফিরছি এখনই আজকের সান্ধ্য অধিবেশনে। শুধু ওয়ার্ল্ড কাপেই চোট পাওয়া তা কিন্তু নয়, কিন্তু ইচ্ছে শক্তি বা পায়ের জাদুতে কিস্তিমা। আপনার হাঁটু ব্যথা, শারীরিক ব্যথা, অসহ্য যন্ত্রণায় কাবু হতে হয়। আপনার মাথা ব্যথার কারণ গ্রিন বামই শেষ কথা। কোমরের ব্যথা, সঙ্গে রাখুন গ্রিন বাম। আয়ুর্বেদে ব্যথাহীন জীবন। সব ব্যথার এক কথা, ডক্টর সেন্স গ্রিন বাম। শুধু মনের ব্যথার নয়, নকল হইতে সাবধান। এই চিহ্ন দেখে তবেই কিনবেন। নমস্কার, ফিরে এলাম আবার বিরতির পরে। আর আবার একবার ঘোষণাটা জানিয়ে দিই যে আগামী 27 তারিখে শিলিগুড়ি, তাই যারা নর্থ বেঙ্গল থেকে অনুষ্ঠান দেখছেন তারা নিচের নাম্বার নোট করে রাখুন, বুকিং করে দেবেন 27 তারিখের জন্য, আপ টু রায়গঞ্জ থেকে একদম দার্জিলিং অবধি। যারা যারা আমাদের শিলিগুড়ি চেম্বারে অ্যাটেন্ড করছেন বা নতুন অনুষ্ঠান দেখছেন, আমাদের কিন্তু শিলিগুড়িতে প্রতি মাসেই আসি আমি, শিলিগুড়িতে চেম্বার আছে, তো আপনারা শিলিগুড়িতেই যোগাযোগ করুন। নর্থ বেঙ্গলের মানুষকে কলকাতায় আসার কোনো প্রয়োজন নেই, আমি নিজে শিলিগুড়ি যাচ্ছি প্রতি মাসেই, লাস্ট উইক। নমস্কার, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি টলিগঞ্জ থেকে বলছি। আমি আপনাকে কল করেছিলাম আগে ওই মায়ের অ্যালার্জির জন্য, তো ওনার অ্যালার্জি টেস্ট করানো হয়েছে। আমাকে পাঠিয়ে দিন। হ্যাঁ পাঠিয়ে দিন, এই নম্বরে সেন্ড করুন। আচ্ছা, আপনি কোন নাম্বারে পাঠাবো? নিচে যে নাম্বারগুলি দেওয়া আছে ওটাতেও পাঠাতে পারেন, যেটা কথা বলছেন এটাতেও পাঠাতে পারেন। আচ্ছা, আমি তাহলে এখন পাঠিয়ে দিই। পাঠিয়ে দিন। নমস্কার, হ্যালো, আর দমদম চেম্বার মোটামুটি সকলের কাছে পরিচিত হয়ে গেছে, বেশি দিনের জন্য নয়, খোলা হয়নি, একদম নতুন শুরু হয়েছে। তো স্টেশন থেকে একদম দমদম জংশন থেকে খুব কাছে, পায়ে হাঁটা ডিস্টেন্সে। নমস্কার, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো। বলুন, শুনি। আপনাকে টেস্ট দিতে একটু কথা বলবো না? হ্যাঁ বলুন, কি কথা বললেন বলুন। বলছি যে আমার মা এরকম 80 বছর ঠিক পায়নি, 80 বছর বসিরহাট থাকে অনেক। হ্যাঁ, তো ওই কোমর থেকে ঝিঝি ধরছে, গোড়ালি এগুলো ঝিঝি ধরছে,
আর পড়ে যাচ্ছে, উঠে দাঁড়ানোর পরে ঢপঢপ করে পড়ে যাচ্ছে, এক পা এগোতেই। আর ঘাড়ে ব্যথা, ঘাড়ের ফটো করা হয়েছে, হসপিটালে দেখিয়েছি, ডাক্তারে বলেছে ঘাড় একটু সামান্য হাড় ক্ষয়ে গেছে। তো বেশ, তো চেম্বারে নিয়ে আসুন, আর নাহলে বাড়ির কাউকে পাঠান এখানে চেম্বারে। তাহলে ওনাকে তো এখন নিয়ে যেতে পারছি না। বাড়ির যে কেউ আসুক, যে ওষুধটা নিয়ে যেতে পারবে, পুরো হিস্ট্রিটা বলতে পারবে, কি কি অসুবিধা হচ্ছে, সেরম কাউকে পাঠান যিনি বলতে পারবে। হ্যাঁ, দমদম জংশনে নেমে হনুমান মন্দির। আমি ওনার মেয়ে, রোগী থাকেন বসিরহাটে, আমি থাকি কাকিনাড়ায়। চলে আসুন দমদমে, আপনার কাকিনাড়া থেকে দমদমে সুবিধা হবে তো। ঠিক আছে, চলে আসুন। এমনি এখন না, কোনো এমনিতে হবে না। টিভিতে অনুষ্ঠান দেখে আমি ওই রসুন তেল গরম করে ওতে সাময়িক উপকার পাবেন, লাগাতে বলেছিলেন, যে ওইটা মালিশ করে আগের তুলনায় যে পড়ে যাচ্ছিল ডক করে। হ্যাঁ, সাময়িক উপকার পাবেন, একদম যে পাবেন না তা নয়, কিন্তু এই যে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, এটা নার্ভের প্রবলেম এসে গেছে শরীরে, তার জন্য কয়েকটা মেডিসিনের দরকার আছে, অনেক নয় কয়েকটা, কারণ অত বয়স্ক মানুষকে তো আর অনেক ওষুধ খাওয়ানো যাবে না, 2-3টে খাওয়ানো যেতে পারে ম্যাক্সিমাম, তার জন্য কাউকে পাঠিয়ে দেবেন। ডাক্তারবাবু বলছে কি, আপনি তো একদিন বলছিলেন যে এরকম বৃদ্ধাশ্রম আছে, আপনার এইগুলো দেখানোর পরে মানে কিছু রাখা যাবে? না, ওরম ভাবে রাখা যায় না। আগে আপনাকে দেখাবো। ওনার ছেলের বউ সবই আছে, কিন্তু দেখাশোনা তো অতটা করে না, ওই জন্য সমস্যা। তো লোকও রাখার মতো ক্ষমতা নেই ওটা। হ্যাঁ, নমস্কার। হ্যালো, বলুন। আমি হলদিয়া থেকে বলছিলাম। হলদিয়া? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলুন। আমার ওয়াইফের যখন ও প্রেগনেন্ট ছিল, তখন ওই ডেলিভারি টাইমে ওর হাতে যখন স্যালাইন দিয়েছিল, তখন ওখানে একটা ইনজেকশন দিয়েছিল নার্ভ। সেই ইনজেকশন দেওয়ার সময় নার্ভটা এত ফুলে গেছে যে ওইখানে খুব ব্যথা করে। আজকে 1 বছর হতে যায়, ওই ব্যথাটা এখনো কমছে না। বাচ্চাকে খুলে নিতে পারছে না, কোনো কিছু কাজ করতে পারছে না, খুব ব্যথা করে। এই একটু আগে বোধহয় গ্রিন বাম দেখালো, ওই মলমটা চামচে গরম করে নিয়ে ওই জায়গাটায় লাগান, যেখানে ইনজেকশনটা দেওয়া হয়েছিল। ওই মলমটা একটা কালেক্ট করে নিন অনলাইন থেকে, একটু আগেই টিভিতে দেখালো, গ্রিন বাম। গ্রিন বাম ওটা চামচে, স্টিলের চামচে একটুখানি নিয়ে মোমবাতির আগুনে গরম করে ওই জায়গাটায় দিনে 2-3 বার করে লাগাতে বলুন, দেখবেন নর্মাল হয়ে গেছে। কারণ ওই জায়গাটায় ব্লাড সার্কুলেশন হচ্ছে না, জমে থাকছে, যার জন্য ওই জায়গাটা একটা আড়ষ্ট ব্যথা এখন অবধি হয়ে রয়ে গেছে, মাসেলটা একদম শক্ত হয়ে যাচ্ছে। ওই মলমটা গরম করে লাগান, দেখবেন নর্মাল হয়ে গেছে, আর কিছু করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবেন। এমনিভাবে কত কত অসুবিধা আছে কত বাড়িতে, তবুও যতটা মানুষের প্রয়োজনে লাগে, যতটা উপকার করা যায়, চেষ্টা করতে তো দোষ নেই। দেশ সেবা, রাজ্য সেবার কত তো লোক দেখলাম, আপনারাও তো দেখলেন। তা আমার এই প্রচেষ্টায় যদি কয়েকটা লোকও, 4-5টা লোকও ভালো হয়, তাতে অসুবিধা কোথায়? নমস্কার, বলুন। হ্যালো, ডাক্তারবাবু বলছেন? বলছি। হ্যালো, শুনতে পাচ্ছি, পরের লাইনটা বলুন। হ্যালো, ডাক্তারবাবু বলছেন? একটা জিনিস জানতে চাইছি আপনার কাছে, আপনি ওই যে সুগারের জন্য হলুদ আর খেতে বলেন, ওই আপনার ওই কারি পাতা, ওই হলুদটা কি কাঁচা হলুদ না এমনি বাজারে যে গোটা হলুদ পাওয়া যায়? গোটা হলুদ চিবিয়ে আপনি খেতে পারবেন? মানে কোনোদিন গোটা হলুদ চিবিয়ে খেয়ে দেখেছেন? মাথায় কি আছে আপনাদের, কিছু বুঝি না। মানে শুকনো গোটা হলুদ জীবনে কোনো শত্রুও কোনো মানুষকে খেতে বলেছে? আপনি গোটা শুকনো হলুদ কি করতে চিবোতে যাবেন?
আমি কি দাঁত মজবুত করার জন্য খেতে বলেছি হলুদটা? একদিন হলুদ ওই শুকনো চিবিয়ে দেখান তো আমাকে, দেখি কেমন করে খেতে পারেন। কোনো মানুষকে খেতে বলে ওটা কেউ? ভগবান যুগে যুগে ভূত নয়, ভূত পেতনি সব পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে। তো যাই হোক, কাঁচা হলুদের সাথে কারি পাতা না পেলে তেলাকুচো পাতা 3টি করে, কিন্তু প্লিজ ওই শুকনো গোটা হলুদ চিবিয়া দাঁত ভেঙে ফেলবেন না। তারপর আবার আমাকে ফোন করে জানাবেন আপনি কইছিলেন যে আমারে শুকনো হলুদ খাইতে, তা আমার তো চিবাইতে গিয়ে দাঁত ভাঙা ফেলাইছি। কি নমস্কার। ওই জন্য বলি যে মায়া টিভি যখন দেখবেন বাড়ির সব লোককে নিয়ে বসে, মানে আপনি একটা ভুল শুনলে বাকি লোক ঠিক করে দেবে, কারেকশন, যে ওটা কাঁচা হলুদ বললো না, শুকনো হলুদ না, গুঁড়ো হলুদ, কি বললো, কি খেতে। ওই জন্য বাড়ির সবাইকে নিয়ে মায়া টিভি দেখতে বলি, এমনি না। নমস্কার, বলুন। হ্যালো, মা জননী, মুখে কি কুলু পেটেছো? কোথা থেকে জুটে এই সব? আচ্ছা, দেখতে দেখতে আমরা তো বেশ শেষের দিকে চলে এলাম, গল্প করতে করতে অনেকখানি। তা গতকালকে প্রচুর ফোন নেওয়া যায়নি, কারণ কালকে ফোনের প্রেশার ছিল প্রচুর, সঙ্গে প্রেজেন্টেশন ছিল যেহেতু, তাই অনেক ফোন রিসিভও করা যায়নি। তারা কিন্তু আজকে অলরেডি মন খুলে কথা বলে নিতে পেরেছে, যাদের যেরম জিজ্ঞাসা ছিল। তবে হ্যাঁ, যারা ফোন করলেন বা যারা মিস কল দিয়েছেন বা ইত্যাদি, সবাইকে কিন্তু কোনো না কোনো প্রতিনিধি আমাদের ইউনিট থেকে কল করে নেবে। যদি আপনাদের কিছু জানানো থাকে, আপনি আমাদের এক্সিকিউটিভ বা প্রতিনিধি বা হেল্পলাইন থেকে যখন ফোন আপনাদের করবে, আপনারা ওনাদের জানাতে পারেন যে আপনি এই অসুবিধার জন্য ফোন করেছিলেন, তাতে আসার যদি ইচ্ছে হয় আপনাকে হেল্প করবে ওনারা। যদি কোনো মেডিসিন জানার ইচ্ছে হয় তাতেও হেল্প করবে আপনারা। কেন, আপনাদের হেল্পলাইন থেকে কিন্তু সবাইকেই কল করে নেবে। দ্বিতীয়, পঞ্চকর্মা চলছে এভরিডে। তবে হ্যাঁ বলে দিই, যারা পঞ্চকর্মা করাতে আসছেন, সকালবেলা যাদের টাইম থাকে, ভরপেট খেয়ে কিন্তু একদম আসবেন না। যাদের বামন বা বিরেচনা থাকে, আগের দিন অবধিও সারাদিনে কোনো জাঙ্ক ফুড খাবেন না, ফাস্ট ফুড খাবেন না, নর্মাল খাবার খেয়ে তারপর আসবেন। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। বলছি, বলুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। আমার পেসমেকার বসছে। আচ্ছা, আপনি সাজিয়ে গুজিয়ে দিন কি বলবেন আগে, তারপর আবার একবার কল করবেন, আপনার জন্য আরেকটা চান্স হবে। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, ডাক্তার সেন বলছেন তো? হ্যাঁ স্যার, আমি তমলুক থেকে বলছিলাম। কোথা থেকে? তমলুক থেকে। তমলুক থেকে, বলুন। হ্যাঁ স্যার, আমি এই প্রথম আপনার টিভি প্রোগ্রামটা দেখলাম। আচ্ছা। আর আমার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হয়েছে ডান দিকে, আর আমি ব্রেস্ট ক্যান্সার অপারেশনও করিয়েছি কলকাতায় যে সিএনসিআই হসপিটাল আছে ওইখানে। আর ওনারা আমাকে ওভারিও আউট করতে বলেছেন, ওটাও আউট করা হয়ে গেছে। মাস দিয়ে হলো, 1.5 মাস হলো। হ্যালো। আর ওনারা কিছু ওষুধ খেতে দিয়েছেন আমাকে। আমায় কি করতে হবে স্যার? বলছি শুনুন। সে তো ওনারা যা যা বলেছে আপনি করছেন, আমায় কি করতে হবে? হ্যাঁ স্যার, ওনারা কিছু আমাকে ওষুধ দিয়েছেন। এই ওষুধ খেলে আমার সাইড এফেক্টে প্রচুর ঘামটাম হচ্ছে। এই প্রথম আপনার প্রোগ্রাম শুনলাম, এখান থেকে আমি কি উপকার পাবো আমাকে একটু বলুন। কোনো উপকার পাবেন না। এই থেকে কিভাবে বেরিয়ে আসবো? কারণ যে ডাক্তার আপনাকে দেখাচ্ছে, যার মেডিসিন খাচ্ছেন, আপনাকে তাকেই কল করে আপনার সমস্যাটা জানাতে হবে।
কারণ আপনি তো অন্য এক ডক্টরের মেডিসিন খাচ্ছেন, তিনি বুঝে আপনাকে মেডিসিন দিয়েছে। সেই মেডিসিন নেবার পর যদি কোনো অসুবিধা হয় তাহলে ওই ডক্টরকেই কল করতে হবে, এখানে আমরা কিছু করতে পারবো না আপনাকে। আপনি যখন অন্য কোথাও আর মেডিসিন খাবেন না, স্টপ, তখন যখন আমরা আপনাকে মেডিসিন দেবো তখন আমি আপনাকে হেল্প করতে পারবো। কারণ যেহেতু একটা অন্য ডক্টরের মেডিসিন খাচ্ছেন, ওখানে আমাদের বলার কোনো রাইট নেই। আমারই যদি কোনো পেশেন্ট আমার মেডিসিন খায়, নিশ্চয়ই সে ফোন করে আরেকটা ডক্টরের কাছে জিজ্ঞাসা করবে না যে আমি ডক্টর সেনের মেডিসিন খাচ্ছি, আমার পেটে ব্যথা করছে, আপনি বলে দিন যে আমার পেটে ব্যথা করছে কেন, কি করব আমি? তিনি কি বলে দেবে? নিশ্চয়ই না। স্যার আপনাদের যোগাযোগ করতে হলে কি করতে হবে? ওই তো নিচের নাম্বারে কল করলেই যোগাযোগ হয়ে যাবে। নিচে যে 2টি নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করলেই যোগাযোগ হয়ে যাবে। দেখুন টিভির পর্দার নিচের দিকে তাকান, ওখানে 2টি নাম্বার দেওয়া আছে, এই নাম্বার রেখে দিন। আপনার যেদিন মন চাইবে আপনি সেদিনই কল করতে পারেন। স্যার আমি একদিন কল করেছিলাম আপনার ওই নিচের নাম্বারে। হ্যাঁ, আবার করে নেবেন। আপনার যা ওনারা বলেছেন দমদমে যেতে, ওখানে যাওয়াটা না, আমাদের কোনো না কোনো চেম্বারে তো আসতে হবে। কি বলে, আমার এখান থেকে ডাক্তার তো আর আপনার বাড়ি যাবে না। না স্যার, আপনি সিএমসি যেতে পাচ্ছেন, আপনি এত বড় বড় হসপিটালে চলে যাচ্ছেন, কেন ওই সিএমসি হসপিটাল কি আপনার বাড়ির কাছে গিয়েছিল? ওই ডাক্তারদের বেলায় চলে যেতে পাচ্ছেন, আর আমাদের দমদমে আসতে আপনার পায়ে ব্যথা হবে কেন? আমি ওই রাস্তাটা চিনি না, বলছি আমাদের চিনেন না, চিনে নেবেন। পশ্চিমবাংলা থেকে কত লোক ভেলোর যাচ্ছে, তারা কি ছোটবেলা থেকে ভেলোরে যেত নাকি? যেত? প্রথমবার যাচ্ছে, চিনে নেবেন। চিনে নিতে হবে, জ্বালা আপনাকে খুঁজে নিতে হবে। যার জ্বালা আছে সে খুঁজে নেবেই, প্রয়োজনেই তো সব কিছু। নাহলে শুধু শুধু কেন দমদমে বেড়াতে আসবেন কেন? আমি বেড়াতে আসতে বলছি না তো, আপনি আপনার প্রয়োজনে আসবেন না। এত বড় একটা অসুখ নিয়ে সংসার করছেন, প্রয়োজনে তো আসতে পারি কোনোদিন। তার রাস্তাটা দেখে রাখা দরকার। আপনি চেনেন না, আপনার বাড়ির কেউ চেনে, পাশের বাড়ির কেউ চেনে, কেউ না কেউ তো চিনবেই। এত বড় দমদম একটা জংশন, এখানে সারা দেশ বিদেশ থেকে এয়ারপোর্টে নেমে পড়ছে দমদম, আর আপনি দমদম চেনেন না বললে কি করে হবে? এখন গুগল ম্যাপ আছে, সে বলে দেবে রাস্তা আপনাকে, তাই না? ওকে। বেড়াল কখন কাছে ওঠে? জ্বালায় পড়লে। দমদমে এই রোদ্দুরের মধ্যে, এই কাঠফাটা রোদ্দুর, এত টেম্পারেচারে আজকে শিলিগুড়ি থেকে না, কোচবিহার থেকে পেশেন্ট এসে দেখিয়ে বাড়ি যাচ্ছে। কেন? ইজ হি ম্যাড? পাগল সে? না, প্রয়োজন আছে, তাকে সেই রেজাল্টটা দিই আমি, তাই। নাহলে কেন আসবে কোচবিহার থেকে এইখানে এই গরমের মধ্যে এসে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আবার সে বাড়ি ফিরছে? কেন? দমদম চেনে না? পশ্চিমবাংলার মানুষ এরম কেউ আছে নাকি যে দমদম চেনে না? চলে আসবেন, যাকে আপনি জানেন না আর কেউ জানে, জিজ্ঞেস করে নেবেন, কোনো অসুবিধা নেই। নমস্কার, বলুন। হ্যালো হ্যালো, নমস্কার। বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, ফোন করেছেন কেন বলুন? হ্যালো ডাক্তারবাবু, বলুন, পরের লাইনটা বলুন। না, ফোনটা আপনার মনে হয় একটু গরম জলে দিতে হবে। আপনি নমস্কার, বলুন। হ্যালো, না, আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, তো আরেকবার বলে দিই, ইলেকশনের জন্য নেক্সট মান্থে আমাদের পশ্চিম মেদিনীপুরের বোধহয় ডেটটা চলে গেছে ফার্স্ট উইক করে, তো অসুবিধা নেই। তবু এখানে স্ক্রোলিংয়ে দেখাচ্ছে পশ্চিম মেদিনীপুরের ডেট আসছে, এবং শ্যামপুর, যারা উলুবেড়িয়া শ্যামপুরের কাছাকাছি থেকে অনুষ্ঠান দেখছেন, এত দূর আসা দরকার নেই, আমাদের ওখানেই চেম্বার আছে, কাছেই ডেট আছে আমার যাওয়ার, তো আপনি ওখানে বুকিং করাতে পারেন। আর যারা পশ্চিম মেদিনীপুরের কাছাকাছি যে পেশেন্টরা থাকে তাদেরকে বলে দিই যে সামনে ডেট আছে, আপনি পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা কালিকাপুরে, যদি কাছে হয় আপনার বাড়ি থেকে, তাহলে আপনি ওখানে নাম লেখাতে পারেন। সবসময় যে কলকাতা আসতেই হবে, বারাসাত আসতেই হবে, দমদম আসতে হবে, এমন কোনো মানে নেই, ঠিক আছে? তবুও দমদম যে কোনো ডিস্ট্রিক্ট থেকে খুব সহজে আসা যায়, আবার বাড়ি চলে যাওয়া যায়, কারণ একদম পশ্চিমবাংলার সেন্টার বলা যেতে পারে, এবং সব জায়গা থেকে যাতায়াত করার সুবিধা এই একটাই জায়গা আছে, দমদম জংশন। তো সেই জন্য আপনাদের বলে দেওয়া থাকলো
বাকি চেম্বারগুলো। আর শিলিগুড়ি, নর্থ বেঙ্গল থেকে যারা নাম লিখিয়েছেন বা আজকে অনুষ্ঠান দেখছেন, যদি ইচ্ছা হয় যে হ্যাঁ আপনার প্রয়োজনে আসতে পারি, তাহলে নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে বলবেন শিলিগুড়ি চেম্বারে দেখাতে চাই। আপনি যে চেম্বারেই দেখাতে চান না কেন অবশ্যই ফোন করে জানাবেন, সেই চেম্বারের নাম বলবেন, তাহলেই হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে দমদম চেম্বারটা জংশনে নামলেন, জংশনে নেমে এত রোদ্দুর বলে তাই টোটো বা অটো করে নিতে বলছে, নাহলে এমন কিছু ডিস্টেন্স নয়, পায়ে হেঁটে দিব্যি চলে আসা যেতে পারে। দেখা যাচ্ছে হনুমান মন্দির, হনুমান মন্দিরের সামনে দিয়ে গিয়ে খালপাড় মঙ্গলদ্বীপ বাড়ি, একদম কানা অন্ধ সবাই দেখিয়ে দেবে। তো সেই জন্য জানানো থাকলো, এমন কিছু খোঁজাখুঁজি করতে হয় না। হনুমান মন্দির বহু পুরনো মন্দির, ওটা ওই মন্দিরের সামনে যাকে জিজ্ঞেস করবে দেখিয়ে দেবে, হনুমান মন্দির এখানে দেখিয়ে দেবে আঙুল দিয়ে। দেখা যাচ্ছে জংশনে থেকে নেমে রাস্তায় এলেই হনুমান মন্দিরের সামনে দিয়ে একটুখানি এগিয়ে গিয়ে খালপাড়ে যাবেন, ওখান থেকে তুমি সুন্দর রাস্তা চলে গেছে, ওই রাস্তার উপরেই একদম আমাদের চেম্বারটা, পায়ে হাঁটা, ওয়াকিং ডিস্টেন্স, ঠিক আছে। আর বারাসাত শিশিরকুঞ্জ, এটাই আমাদের সবথেকে পুরনো চেম্বার বলা যেতে পারে। এখানেই পঞ্চকর্মাটা করানো হয়, এখানেই রেজিমেন্টাল থেরাপি, এখানেই কাপিং থেরাপিগুলো, লিচি থেরাপি সেন্টারগুলো সব এখানেই ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এবং পেশেন্ট দেখার জন্য থেরাপিটা রোজ হয়, আর আমি ওপিডিতে থাকি মঙ্গলবার আর শনিবার। ঠিক, আগামীকাল আজকে যাদের সঙ্গে কথা হয়ে উঠল না, আপনারা ভেবে রাখুন, আপনাদের হ্যাঁ গুছিয়ে বলবেন। ফোন করলে, ফোন করা হয়ে গেলে যদি সত্যি কিছু বলার থাকে তাহলে আপনি তৈরি হয়ে নিন, নিজেকে প্রস্তুত করে নিন। আপনি কি বিষয়ে জানতে চাইছেন, আপনার কোনখানটা অসুবিধা হচ্ছে, আপনার বা আপনার বাড়ির কারোর, কোনো অসুবিধে নেই, আপনি যে কেউ ফোন করতে পারেন, সবাই ফোন করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু ফোন করে চুপ করে নয়, চুপ থাকবেন না, এত সময় নেই। আপনি কবে বলা শুরু করবেন, আমি হাঁ করে তাকিয়ে থাকলাম, আপনিও হাঁ করে টিভির দিকে তাকিয়ে আছেন, কখন আপনারে দেখাবে। না, আপনাকে টিভিতে দেখাবে না, আপনি ফোন করবেন, আপনি ফোনেই শুনতে পাবেন এবং টিভিতেও শুনতে পাবেন যে আপনার সঙ্গে আমার কথা হচ্ছে। তো আগামীকাল বিকেল ঠিক 4টের সময় আসবো, আর সন্ধ্যা 7টায়, কালকে দুটো টাইম আছে এবং দুটোই অসাধারণ প্রেজেন্টেশনও আছে। প্রেজেন্টেশন নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আগামীকাল বিকেল 4টে এবং সন্ধ্যা 7টায়। ঠিক, অনেকক্ষণ আপনাদের সঙ্গে কাটানো হলো, আশা করি যারা ফোন করেছেন তাদেরকে স্যাটিসফাই করতে পেরেছি। যাদের সঙ্গে কথা হলো না, নো প্রবলেম, আবার আগামীকাল, অথবা আমার এই 8336973024-এ আপনি হোয়াটসঅ্যাপ করে রাখতে পারেন, অথবা মেসেঞ্জারে, অথবা মেসেজ করে রাখতে পারেন। ঠিক, আজকের জন্য বিদায় নিচ্ছি, সময় একদম নেই। সবাই ভালো থাকুন, গরম তবে আগে থেকে কম, ভয় নেই, আর থাকবো আমরা, চিন্তা নেই।